আজকাল ধর্ম দিয়ে যে জড়ানোর এটার কোনো স্কোপই নেই, এই জন্য নেই। এটি পুরোটাই আমাদের কৃষিভিত্তিক সভ্যতার সাথে যুক্ত। তো এবার তো জানেন যে নববর্ষ নিয়ে বেশ একটা তর্ক বিতর্ক হয়েছে, মঙ্গল নাকি আনন্দ, তা নিয়ে অনেক গ্রুপের অনেক রকম দুশ্চিন্তা হচ্ছে। তো এই বাংলা নববর্ষের ইতিহাসটা স্যার কোত্থেকে শুরু হলো, মানে এই যে নতুন বছর পালন করা, এটা কিভাবে শুরু হলো? শুনেন, এইবার এখন যেটা দেখছি আমরা যে পরিবর্তন বা ইত্যাদি বিতর্ক, এটা কিন্তু চলছে অনেক দিন থেকে। ইউটিউবের কল্যাণে আমি দেখেছি একবার, খুব অদ্ভুত লেগেছে। ইউটিউবে তো এখন সবাই বলতে পারে ওই সবাই রাজার মতো, তারাও সেখানে আমি দেখলাম 5-7 বছর বা তারও আগে এক ইয়াং লেবাসে, মনে হচ্ছে মাওলানা টাইপের কেউ হবে না, তো আমি পুরোটা দেখিনি প্রথম। তিনি তো সুর করে করে বলছেন যে পয়লা বৈশাখ করলে বেহেস্তে যাওয়া যাবে না, অমুকের সাথে হাসর হবে, তমুকের সাথে হাসর হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই প্রোপাগান্ডা ছড়ানো তো অনেক আগে। তখন আমি মনে করি যে এরা ইতিহাস বুঝে না। আমাদের সবচেয়ে বড় দুঃসময়, এখন তো আরও বেশি করে দেখছি যে ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা এত অস্পষ্ট যে আমরা হঠাৎ করে, যেমন হাতুড়ে ডাক্তার অপারেশন করতে পারে কোনো হিসাব নিকাশ ছাড়াই, তা এখন ওই কথাবার্তাগুলো মনে হচ্ছে ওই রকম। না হলে যারা মনে করছে মঙ্গল শোভাযাত্রা তা অন্য সংস্কৃতির বিষয় কিনা, বা পয়লা বৈশাখটাই, আজকেই দেখলাম পত্রিকায় কে যেন এলান জারি করছে, অনেকেই তো করে আজকাল, যে এটা একেবারে বেদাত টেদাত কী সব নানা রকম বলছে। আসলে তো তা না। তারপরে আমরা যেটুকু পত্রপত্রিকায় বা বইপত্রে দেখি, সেখানেও পার্শিয়াল ব্যাপারটা। আসলে কমনলি আমরা মুক্তভাবে যেটা দেখেছি, আকবরের সময় থেকে একটা নতুন ক্যালেন্ডার হলো, সে কথা আমি পরে আসছি, কিন্তু সেটাও ঠিক না। সেটার একটা গুরুত্ব আছে সেটা, কিন্তু তার আগে থেকে তার একটা ব্যাকগ্রাউন্ড ছিল। অনেকে তো মনে করেন, মানে কোনো কোনো রেফারেন্সে মনে করেন যে খ্রিস্টপূর্ব যুগ থেকে একটা নববর্ষ, সব দেশেই হতে পারে একটা নববর্ষ, সেটা বাংলার মধ্যে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম থেকে শুরু করে একবার নেপাল পর্যন্ত একটা ধরন ছিল একই রকম। হয়তো দিনের পার্থক্য আছে, মাসের পার্থক্য আছে, ছিল। বিক্রমাব্দও বলতো তখন, একসময় শকাব্দের একটা হিসাব ছিল। এই হিসাব হতে হতে একটা সময় এসে আমরা বঙ্গাব্দ পাই, কিন্তু বঙ্গাব্দ আকবরের আগে থেকেই পাওয়া যাচ্ছে। খুব কাছাকাছি যেটা মানে সুনির্দিষ্ট কিছুটা করা যায়, সেটা হচ্ছে ওই যে একটু আগে শশাঙ্কের নাম বললাম। শশাঙ্কের সময়, অর্থাৎ 590 হচ্ছে শশাঙ্কের সময়কাল। তার কিছু পরে 93-এর দিকে বলা হয় যে তিনি একটা ক্যালেন্ডার শুরু। শশাঙ্কের সময় আপনি বলছেন যে তার একটা মানে নিদর্শন পাওয়া গিয়েছিল। জি, এটা হলো এরকম যে শশাঙ্কের সময় একটা ক্যালেন্ডার হলো। জি, এই ক্যালেন্ডারগুলোর ওটাও আগে বলে নেওয়া ভালো যে আজকাল ধর্ম দিয়ে যে জড়ানোর এটার কোনো স্কোপই নেই, এই জন্য নেই। এটি পুরোটাই আমাদের কৃষিভিত্তিক সভ্যতার সাথে যুক্ত। কৃষিকাজ নির্ভর একটা ব্যাপার। মূলত রাষ্ট্র প্যাট্রোনাইজ করছে তার রাজস্ব আদায়ের চিন্তা থেকে, এবং রাজস্বটা কৃষক দেয় তার ফসলের উৎপাদনের উপর ভরসা করে, ওই শক্তি দিয়ে। ফলে এর সাথে কিন্তু এর একটা ভালো সম্পর্ক আছে, আমরা একটু পরে সম্পর্কিত করব। তো এখানে যেটা হচ্ছে যে শশাঙ্ক ওই চিন্তা করেই করেন, তো তখন কিন্তু বর্ষ শুরুটা হতো অগ্রহায়ণ মাস থেকে। তারও একবার চেষ্টা করা হয়েছিল আশ্বিন মাস থেকে, সেটা আরও আগের ব্যাপার, খুব দাঁড়ায়নি, যেটা বিক্রমাব্দ বলছে এরকম। বিক্রমাদিত্যের সময় বিক্রমাব্দ তার নামে যেটা হলো, তো সেরকম একটা ব্যাপার ছিল। তো এই অগ্রহায়ণ মাসে যেটা করা হলো, সমস্যাটা একটা থেকে গেল ক্যালেন্ডারের একটা ব্যাপার, কারণ লুনার ক্যালেন্ডার এবং সোলার ক্যালেন্ডারের একটা ব্যাপার আছে। মুসলমানরা আসার আগে সোলার ক্যালেন্ডারটা দেখা হতো, মানে সৌর বৎসর যেটা। তো সৌর বৎসরের হিসেব একরকম, চান্দ্র বৎসরের হিসাব, মাসগুলোর হিসাব একরকম, একটু দূরত্ব আছে দুটোর মধ্যে। তো সেই হিসাবটা করতে গিয়ে তারা সেই সূর্যের আবর্তন, মাসের পরিবর্তন, বৎসর আসা, সেটা করতে গিয়ে তারা এক ধরনের হিসাব করেন। কেউ কেউ বলেন অগ্রহায়ণ
ফসলের সাথে সম্পর্ক ছিল, তখন আমন ফসল কাটার একটা সময় সেটা আসবে। কিন্তু গ্যাপ একটা থাকে মুসলমানরা আসার পরে, কারণ মুসলমানরা হিজরি সন ব্যবহার করে এবং হিজরি সনটা চান্দ্র বর্ষের হিসেব অনুযায়ী হয়। ফলে সেই চান্দ্রবর্ষের হিসাব সৌরবর্ষের হিসাবের সাথে একটা কনফ্লিক্ট ছিল। এটা হতে গিয়ে যে বাস্তব জায়গাটা যেটা হলো, কোনো ধর্মীয় বিষয়ের মধ্যে আসেনি। বাস্তব ক্লাসটা হলো যে রাজস্ব আদায় নিয়ে। আকবরের সময় অর্থাৎ মুঘলরা আসার পর থেকেই যে জিনিসগুলো দেখা গেল, যে বিশেষ করে সম্রাট আকবর ফিল করলেন আগে রাজস্বটা কীভাবে হতো। ধরেন যে বাংলাদেশ, ভারতবর্ষ, তিনি তো ভারতবর্ষ চালাচ্ছেন। বাংলা সবসময় খুব গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল, বিকজ সেই সময় বাংলা ছিল ধনী দেশের একটা ভারতবর্ষের মধ্যে, এবং এখানকার রাজস্ব মোগল বাদশাদের দরকার। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এখানে বেশি হতো। এটার কালেক্টর ছিলেন জমিদাররা। জমিদার একটা পার্সেন্টেজ, তখন তো টাকা দিয়ে হতো না, ফসল দিয়ে, যে 1/3 1/4 যেটা ধরা হতো, সেই অংশটা ফসল জমিদারের কাছে দেওয়া হবে। জমিদারের কাছে নির্ধারণ করা হলো 2% তুমি রাখবে, বাকিটা মুঘল দরবারে পাঠাবে। তখন কিন্তু ওই রকম জমিদার রায়তের যে সম্পর্ক, যে ক্ল্যাশগুলো পরে শুনি ব্রিটিশ আমলে এসে, এটা তেমন ছিল না। এক ধরনের গুড গভর্নেন্স যদি বলি, ওই ধরনের ব্যাপার ছিল, একটা মানবিক ছিল। এখন রেডি ফসল বন্যায় ভেসে গেল। ফসল রাজস্ব দেওয়ার সময় জমিদারের কাছে এসে কৃষকরা বলল যে, জমিদার বাবু জানেনই তো আমাদের সব ফসল খাওয়ার পয়সা নেই, খাওয়ার ফসল নেই আমার, ফলে আমি তো দিতে পারবো না ট্যাক্স। জমিদার দেখলেন ঠিকই তো, ফলে ঠিক আছে, আকবর বাদশাদের কাছে পাঠিয়ে দিলেন হিসাব যে আমি দিতে পারছি না এই কারণে। ওই আকবর বাদশারও সহনশীল ছিলেন, কিন্তু সহনশীল কতদিন থাকা যায়, রাজস্ব তো পেতে হবে। তখন তিনি তার সভাসদদের নিয়ে চিন্তা করলেন, বিশেষ করে তখন জ্যোতির্বিদ ছিলেন, তার নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, দেখি আবার মনে পড়ে যায় যদি বলে ফেলতে পারবো। তো তাকে দায়িত্ব দিলেন যে হিন্দুদের, মানে আগে তো হিন্দুই ছিল ভারতীয়দের, যে সৌর ক্যালেন্ডার এবং আমাদের যে লুনার ক্যালেন্ডার দুটোর সমন্বয় করে এমন একটা হিসাব বের করেন যার সাথে ফসল কাটার সম্পর্ক আছে। মানুষ যখন তার গোলা ঘরে নতুন ফসল থাকবে, তখন যদি তার ট্যাক্স দেওয়ার দিন আসে, তখন সে দ্বিধা কম করবে। এই হিসাবে তখনকার যে ফিনান্স মিনিস্টার ছিলেন টোডরমল, তিনিও সাহায্য করলেন, এবং তারা বসে মোটামুটি একটা হিসাব বের করে ফেললেন। হিসাব বের করে দেখলেন যে বৈশাখ মাস যদি হয়, চৈত্রের মধ্যে ফসল কাটা চলে আসবে, ফসল গোলায় আসবে, সেটা যদি কোনো বৎসরের প্রথম দিন হয়, তাহলে মানুষের পক্ষে এই ট্যাক্স দেওয়া, রাজস্ব দেওয়াটা সহজ হয়ে যাবে, তখন আমরা এটা জোগাড় করতে পারব। এই হিসেবেই কিন্তু একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। যে কারণে দেখেন, ওদের তো রাজভাষা ছিল ফার্সি, সেই কারণে প্রথম দিকে ক্যালেন্ডার বঙ্গাব্দ টঙ্গাব্দ ছিল না, তখন বলতো ফসলি সন, এটা ফার্সি শব্দ, ফসল নির্ভর সন, একেবারেই ফসল। সুতরাং এখানে যারা ওই ধর্মীয় দিয়ে হিন্দুত্ব চলছে বা বৌদ্ধত্ব চলছে না ইসলামত্ব চলছে, এর কোনো প্রশ্নই নাই কিন্তু এটার গোড়ায়, এবং এটা মুসলমান সম্রাট আকবরের ইনিশিয়েটিভে করা। তো এখন সেইভাবে যখন এই ফসলি সনটা হয়ে গেল এবং বৈশাখকে অগ্রহায়ণ বাদ দিয়ে বৈশাখকে করা হলো, তখন থেকে খুব রেগুলার হতে থাকলো। তার মধ্যেও কিন্তু অভিনব কিছু চিন্তা যোগ হয়েছিল। অভিনব চিন্তা কি? জমিদাররা, আগে তো জমিদার মানি তো কৃষকের কাছে রাজা, কিন্তু আর মোগল বাদশাকে দেখতে যায়নি, জমিদারের কাছে রাজা। সেই রাজাকে কাছে থেকেও দেখার সুযোগ কম হয়েছে অনেকের। অমন একটা মনস্তাত্ত্বিক যে ব্যাপার চলছে, সেই সময়ে দেখা যাচ্ছে যে জমিদার নির্ধারিত দিন ঠিক করে দিল, শেষ আগের বছর শেষ চৈত্রের শেষ দিন, চৈত্রের শেষ দিনে তুমি তোমার ফসল জমা দেবে
তার রাজস্ব হিসাবে। তাই করতো তারা, তখন তার গায়ে লাগতো না, জমা দিত। জমা দেওয়ার পেছনে আরেকটা মজার ব্যাপার ছিল, জমিদার আবার ঘোষণা আগে থেকে দেয়া যে এদের সম্মান দেখানো হবে, অর্থাৎ বছরের প্রথম দিন পয়লা বৈশাখ এই প্রজাদের মিষ্টিমুখ করাবে। আচ্ছা। এবং তাদের জন্য জমিদার বাড়িতে নাট্যমঞ্চে নাচের গানের আয়োজন হবে, যাত্রা পালার আয়োজন হবে। এটা তো একটা অনার পাচ্ছে যেন কৃষকরা, যে জমিদারবাবু এত। শুধু তা না, এরকম আমরা পাই যে একটা অনুষ্ঠান তখন হতো, এই অনুষ্ঠানটা জমিদারি সিস্টেম না থাকায় এখন আমরা কিন্তু জানিও না, পালনও করি না, করার প্রয়োজন নেই। এটাকে বলতো পুণ্যাহ। হ্যাঁ, এটাকে পুণ্যাহ বলতো। এই পুণ্যাহ অনুষ্ঠানের জন্য এরা দিয়ে পরদিন উৎসাহের সাথে চলে আসতো। আর প্রত্যেক জমিদার বাড়িতে এর আগে থেকেই বেশ কিছু ময়রা যারা মিষ্টি বানান তাদের জমিদার বাড়িতে রাখা হতো, মনে মনে দুধ আসতো, এখানে তৈরি হতো মিষ্টি। আচ্ছা। এবং এটা সাইকোলজিতে কতটা পজিটিভ প্রভাব পড়লো যে জমিদার নিজে সামনে থেকে সবাইকে বসিয়ে দিত আর মিষ্টি খাওয়ানো শুরু হতো। জমিদারবাবু খোঁজ খবর নেই, ওর পাতে নেই দুটো, আরও দুটো দাও রসগোল্লা। এটা বুঝতে হবে একটা কত বড় এনকারেজমেন্ট, কত বড় নিজেদের মনে করতে থাকলো যে আমার মূল্য কত বেড়ে গেছে, একজন জমিদার আমাকে আদর করে খাওয়াচ্ছে। এমনও বলা হয় তারপরে এখনও যাবি না, ওই যে গানের আয়োজন আছে, যাত্রার আয়োজন, দেখে যাবে তোদের জন্যই। এইটার পরে কেউ কেউ লেখেন যে এমন হলো প্রতি বছর কর গুনতে থাকে এখন কৃষক, আমার খাজনা দেওয়ার দিন কবে। সে আগে ভাগেই সব ফসল নিয়ে তাড়াতাড়ি দিয়ে আসে, কারণ পরদিনই তো সে অনার পাচ্ছে। অর্থাৎ পুরো সিস্টেমটাকে এই একটা পলিসির কারণে পরিবর্তন করে দিল। এবং তখন থেকেই এই যে উৎসব আয়োজন, যেটা পরবর্তীকালে আমরা তার অন্য রূপে যে পয়লা বৈশাখ করছি, এবং সেখানে শহুরে যে আয়োজনটা, এটা কিভাবে শুরু হলো? এটা তো একটু পরে, কারণ শহুরে যে আয়োজন এটা যে একেবারে নিষ্প্রভ ছিল আগে থেকে তা কিন্তু না, হয়তো তার রকম ফেরতে হবে সময়ের সাথে সাথে। মানে পাকিস্তান আমলেও কি এইভাবে নববর্ষের উদযাপন হয়েছে? হ্যাঁ, পাকিস্তান আমল থেকে সেটা তো সাংঘাতিকভাবে বিপ্লবী আয়োজন ছিল। আচ্ছা, আমি সেখানে আসছি। তার আগে মোগল আমলে ঢাকার কথায় আমরা যেটুকু রেফারেন্স পাই যে মাহি ফরাস বলে একটা সম্প্রদায় ছিল। মাহি ফরাস হচ্ছে মাছ চাষিদের, মাছ ব্যবসায়ীদের একটা সম্প্রদায়। তারা এই আজিমপুরের মাঠে তারা পয়লা বৈশাখের দিনে ভোজের আয়োজন করত সবার জন্য। অর্থাৎ পয়লা বৈশাখ উৎসব আয়োজনের জন্য তাদের একটা প্রয়াস ছিল। এটা একবার মোগল আমলের শুরুতে, যেটা প্রায় আমরা হারিয়ে ফেলেছি। আমি তো অনেক বইপত্র খুঁজেও সাধারণত ওই মাহি ফরাসের খবর পাই না। এটি আমরা অনেক ইতিহাস থেকে অনেক কিছু চলে যাচ্ছে চর্চার অভাবে। এরপরে এসে দেখা যাচ্ছে যে মোটামুটি পয়লা বৈশাখ উৎসবে গ্রামগঞ্জে এখন কিন্তু হয় গ্রাম্য মেলা। সুতরাং এটা এই যুগ না, কিন্তু একবারে অনেক প্রাচীন সময় থেকে গ্রাম্য মেলা বসছে, যে মেলা কন্টিনিউ এখনও করছে। এবং মানুষ সেটাকে মনে করতো, সাধারণ মানুষ, যে এটা এখনও অনেকে মনে করে যে বছরের প্রথম পয়লা বৈশাখ, সেদিন যদি তুমি ভালো মতো চলো সারা বছর ভালো চলবে। ভালো একটু কাপড়, পরিষ্কার কাপড় পরো, সারা বছর ভালো কাপড় পরবে। সেদিন একটু ভালো যদি খাও, সারা বছর ভালো খাবে। অর্থাৎ একটা গুরুত্ব পাচ্ছে দিবসটা মানুষের কাছে। এবং এগুলো কিন্তু একেবারে বঙ্গজ তাও বলবো না, কারণ মুঘলরা অনেক কিছুর প্রভাব ফেলেছে আমাদের খাদ্য, পোশাক ইত্যাদি। এবং পার্সিয়ান ধারায় মুঘলরা নওরোজ উৎসব পালন করত। একবার দিল্লির আগ্রার রাজদরবারে, দুর্গতে মহিলারা বিশেষ করে মেলা বসাতেন, নওরোজ মেলা হতো। সেই নওরোজ মেলার প্রভাব কিন্তু আস্তে আস্তে, কালচার তো সংস্কৃতি হচ্ছে বহতা নদীর মতো, এটা মানুষ বয়ে চলে, টেরও পায় না কিভাবে একবার অন্তঃসলীলা হয়ে যেন মানুষের কর্মকাণ্ডে, চিন্তায় এটা জড়িয়ে থাকে। কার থেকে কি পেল এটা মানুষ হিসাবও করতে পারে না, কিন্তু ঢুকে যায়।